দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, পরিস্থিতি এখনও জটিল, সংকটময়। এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা যায় সে নিয়েই সবাই চিন্তিত। সবখানি সে আলোচনা, নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে সবখানি। সেখানে অবনতিশীল পরিস্থিতি, মৃত্যু রেকর্ড হয়েছে। একদিনে প্রায় ৩,৩০০ জনের মৃত্যুর খবর আমরা জানি। আক্রান্ত ৩,৬০,০০০-এরও বেশি। মার্কিন বিজ্ঞানী, জনস্বাস্থ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা এবং বিজ্ঞানী অ্যান্থনি ফৌসি বলেছেন যে করোনায় যে ভারতীয় যে ধরনটি এখন মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে সেটি নিষ্ক্রিয় করতে সে দেশেরই উৎপাদিত টিকা কোভ্যাক্সিন অনেক কার্যকর হবে, এটি তার অভিমত। এদিকে বাংলাদেশে বিধিনিষেধ বা লকডাউনের যে সিদ্ধান্ত সেটি চলছে। এর মধ্যে সবকিছুই মোটামুটি খুলে দেওয়া হয়েছে, তবে গণপরিবহন বন্ধ থাকবে। 5ই মে পর্যন্ত এই পরিস্থিতি চলবে, সেই পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আপাতত। দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকছে। যুক্তরাষ্ট্রে মাস্ক পরার নিয়ম শিথিল করা হয়েছে। আমাদের এখানে যে ভ্যাকসিন সংগ্রহ করার জন্য নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছে। বিভিন্ন রাশিয়া, চীন থেকে আমরা ভ্যাকসিন আনার ব্যাপারে আমরা উদ্যোগী হয়েছি, প্রতিশ্রুতিও পেয়েছি, সিদ্ধান্ত হয়েছে। জনাব ওবায়দুল কাদের বলেছেন যে ভ্যাকসিন পেতে কারোর সাথে বিশেষ সম্পর্কের প্রয়োজন নেই, ভ্যাকসিন পাওয়ার জন্য সরকার সব ধরনের চেষ্টা করবে। এই হলো আজকের খবর। এদিকে রোগীকে অক্সিজেন দিতে সিপ্যাপ নামে একটি যন্ত্র উদ্ভাবন করেছে বুয়েট, যা হাই ফ্লো নেজাল ক্যানুলার বিকল্প হতে পারে, সেটি একটি আশা জাগিয়েছে। আরেকটি দিনের খবর যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে ধনী দেশগুলোকে মুখ্য ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে আজকে সকালবেলা আসামের উৎপত্তিস্থল, কিন্তু দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে, ভূমিকম্পই অনুভূত হয়েছে এবং বেশ ভালো মাত্রার। সামগ্রিকভাবে দিনের খবরগুলো আপনাদের জানিয়ে রাখলাম। আজকে মৃত্যুর হার অনেকটা তুলনামূলকভাবে কম, 77 জন, এবং শনাক্ত কম হয়েছে তুলনামূলকভাবে। সব মিলিয়ে আলাপ করবার জন্য আমরা স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে তার সঙ্গে পরিচিত হই। রয়েছেন প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। স্বাগত প্রফেসর নিজামুল হক ভূঁইয়া আপনাকে। আর জুম প্ল্যাটফর্মে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর গিয়াস ইউ আহসান, তিনি একজন জনস্বাস্থ্য বিষয়ক অধ্যাপক, আন্তর্জাতিক গবেষক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউর সাবেক প্রভিসি ও ডিন। স্বাগত আপনাকে প্রফেসর ডক্টর গিয়াস ইউ আহসান। ব্যাংকক থেকে আপনি যুক্ত হয়েছেন। শুরুতে আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। আপনি দীর্ঘদিন জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্যের উপরে নানা গবেষণা আপনার আছে এবং আপনি ক্লোজলি কানেক্টেড, এবং এই মুহূর্তে আপনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে ব্যাংককে বসে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর গবেষণা করছেন, বিশেষ করে কোভিড রিলেটেড। সুতরাং বাংলাদেশের পরিস্থিতি নিশ্চয়ই আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এখন যে পরিস্থিতি এখানে বিদ্যমান রয়েছে, যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি, পদক্ষেপগুলো কার্যকর করা হচ্ছে, তার মাধ্যমে এর সুফল আমরা কতটা পাচ্ছি বা পাবো বলে আপনি আশা করছেন? একই সঙ্গে যে দেশে আপনি এখন আছেন, থাইল্যান্ডে, সেখানে কোভিড ম্যানেজমেন্ট সম্পর্কেও আমাদের একটু ধারণা দেবেন ডক্টর জি হাসান। জি জি, আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকে মাহে রমজানের মোবারকবাদ, এবং যারা করোনা এই মুহূর্তে আক্রান্ত তাদের শুভকামনা, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করে আমি শুরু করছি। দেখুন, এই বিশ্ব মহামারী বিগত 1 বছর যাবৎ আমরা সবাই, আপনি, অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া সহ বিশেষজ্ঞরা বারবার একই কথা বলে আসছে যে এটা অত্যন্ত একটা ছোঁয়াচে, পৃথিবীর সবচেয়ে মারাত্মক একটা মহামারী, এবং এই মহামারীকে সঠিকভাবে প্রতিরোধ করতে হলে জনস্বাস্থ্য কারিগরি দিকগুলো, জনস্বাস্থ্য কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে, এবং তার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু শুরুতে যেমন তেমন হলেও শেষ দিকে এসে কিন্তু আমরা একটা ভালো জায়গায় চলে গেছিলাম। জহির ভাই, আমরা বাংলাদেশ একটা খুব ভালো জায়গায় চলে গেছিলাম। সেই জায়গাতে যদি আমরা পাবলিক হেলথের অ্যাক্টিভিটি গুলো যদি চলমান রাখতে পারতাম, তাহলে কিন্তু আজকের এই ধাক্কাটা আমাদেরকে পোহাতে হতো না। এখন আপনি যে প্রশ্ন করেছেন যে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে,
এই ধরনের ছোঁয়াচে মারাত্মক বিশ্ব মহামারীর জন্য আমাদের আসলে কি করণীয়? কথাটা হচ্ছে অতি সহজ। করণীয়র ব্যাপারে কিন্তু বারবার বাংলাদেশ সরকার সহ আন্তর্জাতিক সংস্থা বিশেষজ্ঞরা বলে আসছে যে আমাদেরকে দুইটা পদ্ধতিতে এটা নিয়ন্ত্রণ করা যায়। একটা হলো যদি খুব কার্যকরী ভ্যাকসিন, সবাইকে ভ্যাকসিনেটেড করা যায়, অথবা কমপক্ষে 80% দ্রুততম সময়ে কার্যকর ভ্যাকসিনেটেড করা যেত, তাইলে এইটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যেত অটোমেটিক্যালি। এইটা তো সম্ভব হচ্ছে না। আমাদের পপুলেশন বেশি, আমাদের আর্থিক এবং বিভিন্ন ব্যবস্থাপনা, ভ্যাকসিন আমরা নিজেরা তৈরি করি নাই, মাল্টিপল প্রবলেম। আসল পদ্ধতি যেটা এই ধরনের মহামারী নিয়ন্ত্রণের জন্য, সেটা হলো যে সামাজিক প্রতিষেধক, যেটাকে আমরা বলি গণসচেতনতা। প্রত্যেকটি মানুষকে একটা সম্মিলিত পরিকল্পনার মধ্যে বুঝিয়ে দেওয়া যে এই কাজ করলে এটা সংক্রমণ হতে পারবে না, এটা ড্রপলেট নিউক্লিয়াই এয়ারবোর্ন ট্রান্সমিশনের মাধ্যমে ছড়ায়, এই কাজগুলো করা যাবে না। এখন আপনি যে থাইল্যান্ডের কথাটা বলেছেন, থাইল্যান্ডে এই সময়ের মধ্যে চায়নার পরে দ্বিতীয় কান্ট্রি ছিল থাইল্যান্ড এই কোভিড কেসের। সেখান থেকে তারা এটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রেখেছে ওই প্রথম পদ্ধতিটা ব্যবহার করে, জনস্বাস্থ্য যেটা বলি যে সামাজিক প্রতিষেধক ইউজ করে, সে ব্যবস্থাপনা ইউজ করে। কিন্তু মাঝখানে এই 1 মাস আগে যখন জনগণের চাপের মুখে সরকার একটু স্ল্যাক দিয়েছে, তো বিভিন্ন এন্টারটেইনিং সেন্টার থেকে এখন আবার কিছু কেস বেরিয়ে গেছে। কিন্তু তারা কন্টাক্ট ট্রেসিং করে। প্রফেসর আহসান, এখানে একটু থামাবো আপনাকে। আমরা আমাদের স্টুডিও অতিথির সঙ্গে একটু আলোচনা করতে চাই। প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আমরা যেটা আলোচনা করছি যে সরকারের তরফ থেকে নানা উদ্যোগ আছে, কিন্তু যেই লকডাউন যে সিদ্ধান্তটি কার্যকর হচ্ছে এবং শর্ত সাপেক্ষ অনেক কিছুই শিথিল করা হয়েছে, এবং তার ফল আমরা কতটা পাচ্ছি, এবং এক্ষেত্রে আর কোনো পদক্ষেপ হিসেবে আপনি মনে করেন কিনা যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের আরো বেশি কিছু করার সুযোগ রয়েছে? ধন্যবাদ জহুরুল আলম ভাই, ধন্যবাদ প্রফেসর জিয়া আহসানকে, ধন্যবাদ এনটিভির দর্শকবৃন্দকে। আসলে আমরা একটা কঠিন পরিস্থিতি সারা বিশ্বে চলছে, এর মধ্যে বাংলাদেশও এর ব্যতিক্রম নই। আমরা বৈশ্বিক করোনা পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে, ব্লুমবার্গের রিসার্চে এসেছে যে বিশ্বে বাংলাদেশ 20তম করোনা পরিস্থিতি সামাল দেওয়াতে। তো আমাদের বেশ কিছুদিন থেকে আমরা প্রথম যখন দেখলাম যে করোনা পরিস্থিতির জন্য একটু নর্মাল পর্যায়ে যাচ্ছিল, 2 হলো ফেব্রুয়ারি মাসে, মার্চ মাস থেকে করোনাটা বেড়ে যাচ্ছিল। এর মূল কারণ ছিল যে আপনারা জানেন জানুয়ারি মাসে 8জন মানুষকে শনাক্ত করা গিয়েছে যে তাদেরকে ইংল্যান্ডের ভ্যারিয়েন্ট অথবা আফ্রিকান ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। কিন্তু আমাদের জনস্বাস্থ্যে যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু সেদিকে বলার পরও যারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, ওই সময় ওই লোকগুলোকে শনাক্ত করে তারা কোথায় কোথায় গিয়েছে যদি তাদেরকে আমরা শনাক্ত করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমাদের বিপর্যয় হতো না। এই যে আজকে আমরা 17 জন ডাক্তারের মৃত্যুর কথা শুনলাম এই মাসে, এপ্রিল মাসেই। আজকে আমাদের বিভিন্ন হসপিটালগুলোতে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, অক্সিজেনের সমস্যা হচ্ছে, তাও তবুও আমরা ভালোভাবে আমাদের ডাক্তাররা এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ভালোভাবে ট্যাকেল দিয়েছে এই গত কয়েকদিন। তবে লকডাউন যেটি করেছে, প্রথম লকডাউনটা অতটা ভালোভাবে হয় নাই। গত 2 সপ্তাহ যে লকডাউনটা, সেই লকডাউনের মধ্যে দোকান খুলে দিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের এখানে 90 লক্ষ ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা রয়েছেন, আমাদের এখানে গার্মেন্টস ওয়ার্কার রয়েছেন। আমাদের জীবনও থাকতে হবে, আমাদের জীবিকাও চলতে হবে। জীবন জীবিকা দুইটাকে নিয়েই আমাদের সরকার একটা সমন্বয় করেছে। অফিস আদালতগুলো বন্ধ রেখেছে, গণপরিবহন বন্ধ রেখেছে। আমাদের গণপরিবহনে অনেক শ্রমিক কাজ করে, তাদেরকেও বিভিন্নভাবে সরকার হেল্প করছে। তো আমরা মনে করি সেটা সুফল আমরা ইতিমধ্যে পেয়েছি যে আমরা এটা, বাট আমরা আত্মতুষ্টি হওয়ার কোনো সুযোগ নেই যে কমে যাচ্ছে সব আবার আগের মতো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একইভাবে আমাদের চলবে। সরকার আরেকটা জিনিস পদক্ষেপ নিয়েছে যেটা আরো 5 দিন আগে করা উচিত ছিল, যে ইন্ডিয়ান বর্ডারটি বন্ধ করে দিয়েছে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন যখনই ঘটনা ঘটে যান, পেরু এবং ব্রাজিলের বর্ডার আমরা দেখি বন্ধ করে দিয়েছে, আমেরিকা এবং কানাডার বর্ডার বন্ধ করে দিয়েছে, জার্মানি, ওরা তো সেনজেন কান্ট্রি, ওখানে তারা বর্ডার বন্ধ করে দিয়েছে। তবে লকডাউনটার আমরা যেটা বলবো যে আমাদের এখানে যারা সারা দেশব্যাপী লকডাউনটা না করে আমাদের এখানে যে ঢাকা, নারায়ণগঞ্জ, তারপর চট্টগ্রাম,
গাজীপুর, যেখানে আমাদের সংক্রমণটা অঞ্চল ভিত্তিক লকডাউনটা, যেমন জাপানে আমরা দেখছি এখন লকডাউন চলতেছে, ইন্ডিয়াতে লকডাউন, বোম্বে সহ কর্ণাটক থেকে শুরু করে কয়েকটি রাজ্যে এখন লকডাউন চলছে, যেগুলোতে যেমন কারফিউ দিয়েছে। যেখানে প্রয়োজন বেশি সেটাই করা উচিত। এমনকি আমি মনে করব যে সামনেই আমাদের প্রথমত হলো মানব জাতিকে বাঁচাতে হলে WHO কয়েকদিন আগে বলেছিল, আজ থেকে 3 মাস আগে, যে সবাইকেই কিন্তু হার্ড ইমিউনিটিতে যেতে হবে। সেক্ষেত্রে ভ্যাকসিনের বিকল্প নেই। আমাদের 12 থেকে 13 কোটি লোকের ভ্যাকসিনে আওতা আনতে হবে যারা 18 বছরের উপরে, এমনকি আমাদের সরকার সেই পথে হাঁটছে। তবে আমাদের যেটা হলো যে আমরা প্রথম দিকে আমাদের একটা ভ্যাকসিনের উপর আমাদের নির্ভর করা ঠিক হয় নাই। এখন যেভাবে সরকার পদক্ষেপ নিচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে, প্রথম দিকে মনে হচ্ছিল যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে আমরা প্রতি মাসে 50 লক্ষ করে ভ্যাকসিনের ডোজ আমরা পাবো। কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে অ্যাস্ট্রাজেনেকার WHO সাথেও তারা একটা চুক্তি করেছে 2 বিলিয়ন ভ্যাকসিন দিবে, কিন্তু সেখানেও তারা মাত্র 30 মিলিয়ন ভ্যাকসিন দিয়েছে। অর্থাৎ এমনকি তার ইউরোপীয় ইউনিয়ন দেখেন তাদের বিরুদ্ধে কেসও করেছে, তারাও যেটা দিতে পারছে না তাদের সক্ষমতার কারণে। এমনকি ইন্ডিয়া, যেহেতু সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়াতে, ইন্ডিয়ার অবস্থা তো দেখছেন, সেখানে আমেরিকাতেও তাদেরকে ভ্যাকসিনের সহযোগিতা করছে। তো আমি মনে করি যে লকডাউনকে যদি কখনো আমাদের ওই পর্যায়ে সংক্রমণ বাড়ে, যেখানে যেখানে সংক্রমণটা বাড়বে সেই জায়গাটুকুতে এই সংক্রমণটা, যেখানে সংক্রমণটা বন্ধ করা যায় সেই এরিয়া ভিত্তিক লকডাউন দেওয়ার পক্ষে আমি মনে করি। আমাদের সময় কম, একটু সংক্ষেপে যদি আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে আপনি ব্যাংককের থাইল্যান্ডের অভিজ্ঞতার কথা বলছিলেন যে এটা যথেষ্ট কার্যকরভাবে এটা মোকাবেলা করছিল তারা, কিন্তু সম্প্রতি কিছুটা শিথিল করার কারণে একটু সংক্রমণ বাড়ছে। কিন্তু সেই তুলনায় আমাদের এই অঞ্চলটি যে অবস্থার মধ্যে পড়েছে, একটা হুমকি তৈরি করেছে, বিশেষ করে ভারতের অবস্থা, আপনার কি মনে হয় সেই তুলনায় আমরা এখন পর্যন্ত একটা নিয়ন্ত্রণে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে? এই পরিস্থিতিকে অব্যাহত রাখার জন্য আপনার কি পরামর্শ? ধন্যবাদ। দেখুন, আমরা যে সবচেয়ে ভয়াবহ একটা কান্ট্রি দ্বারা পরিবেষ্টিত, এবং ইতিমধ্যে এই যে ভারতের যে স্ট্রেইনটা, এটা 17টা দেশে ছড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কালকে তাদের প্রেস নোটে এটা বলেছে। এখন দূরের 17টা দেশে ছড়িয়ে গেছে, এটা যে বাংলাদেশে আসে নাই, এটা হয়তো আমরা সেভাবে কিন্তু প্রমাণ নাই দেখে বলতে পারি না। তো আমাদেরকে ধরে নিতে হবে এবং এখনই জরুরি ব্যবস্থা নিতে হবে যেন ওই স্ট্রেইন যে যদি এসে থাকে ওই লোকগুলাকে কন্ট্যাক্ট ট্রেসিং করে তাড়াতাড়ি তাদেরকে কোয়ারেন্টাইন করে এটা যেন ট্রান্সমিট না করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ইনফেকশনটা, স্টুডেন্ট, সংক্রামক ডিজিজের ট্রান্সমিশন বন্ধ করতে গেলে আপনি 99% অ্যাক্টিভিটি করছেন, 1% অ্যাক্টিভিটি যদি কোনো জায়গা দিয়ে একটু লিকেজ থাকে তাহলে তো সংক্রমণ হয়ে যাবে। এইখানে কোনো কনসিডারেশনের, যেটাকে আমরা বলি জিরো টলারেন্স, ইনফেকশাস ডিজিজ বন্ধ করতে গেলে আপনাকে জিরো টলারেন্সে আসতে হবে। আমি এখানে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে চাই। জিরো টলারেন্সের প্রশ্ন যখন আসে, কিন্তু একই সঙ্গে আমরা যখন দেশে এখন আলোচনা চলছে সেখানে বলা হচ্ছে যে জীবন জীবিকার একটা সমন্বয় করা, এই যে অনেকে প্রপোজ করছেন যে কঠোরভাবে লকডাউন কার্যকর করো, অনেকে বলছেন যে না, মানুষের যেহেতু একটা জনঘনত্বের দেশ, এখানে মানুষের জীবিকা সংকট আছে, মধ্যবিত্ত দরিদ্র সীমার নিচে যারা মানুষ আছেন তাদের জন্য কষ্টকর হয়ে যায়, সুতরাং এখানে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। আপনার পরামর্শ? আমার পরামর্শ হলো যেগুলো আমাদের ট্রান্সমিশন পয়েন্ট, যে পয়েন্টগুলোতে ট্রান্সমিশন হচ্ছে সেগুলো জিরো টলারেন্স, ওখানে একদম ব্লক করতে হবে। আর যেগুলোতে ট্রান্সমিশন হচ্ছে না সেগুলো উইথ প্রোটেকশন তারা কাজ করতে হবে, তারা সবই করবে উইথ ফুল প্রোটেকশন। কারণ এটা তো আমরা জানি এয়ারবর্ন ট্রান্সমিশন, এখন আর ড্রপলেট নিউক্লিয়াও বলছে না, ড্রপলেট ট্রান্সমিশনও বলছে না, এখন সরাসরি বলা হচ্ছে এটা এয়ারবর্ন ট্রান্সমিশন। এয়ারবর্ন ট্রান্সমিশন বন্ধ করার ডাইরেক্ট পদ্ধতি হলো যে মাস্কিং এবং হাইজিনিক প্র্যাকটিস, ডিস্টেন্সিং। এই কাজটা যদি করা হয় 80% জন্য, আর 20% যেগুলো হাই রিস্ক, যেখান থেকে বেশি ট্রান্সমিশন হয়, ওই কাজগুলো বন্ধ করে দেন। যেমন রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, খাবার কিনে বাসায় খেতে হবে। হ্যাঁ, মসজিদে যে নামাজ পড়া একসাথে, ওখানে নামাজ পড়লে মাস্ক পরে ডাবল কাভারেজ নিয়ে পড়তে হবে। তো এরকম কতগুলো স্পেসিফিক মেজার নিতে হবে, যেটা নাকি জনস্বাস্থ্য বিভাগ রাষ্ট্রীয়ভাবে সেই পরিকল্পনাটা দিবে থাইল্যান্ডের মতো। জি, আচ্ছা, আপনার কাছে কিন্তু জি
প্রফেসর হাসান, আপনার কাছে আসছি। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, তাহলে আপনিও শর্ত সাপেক্ষে বাস্তবায়নের কথা বলছেন, যেখানে প্রয়োজন সেখানে কঠোর, জিরো টলারেন্স, যেখানে প্রয়োজন নেই সেখানে ব্যবস্থা মানে শর্ত সাপেক্ষে বা কি বলবো যে বিধিনিষেধ দিয়ে সেটা বাস্তবায়ন করা যেতে পারে। সামনে যে ঈদ আসছে তখন মানুষের মুভমেন্ট আরও বেড়ে যাবে। আপনি ইতিমধ্যে আমরা আলোচনা করতে শুরু করেছি যে লকডাউন যেই সিদ্ধান্তটি কার্যকর এখন হচ্ছে সেটা কিছুটা সুফল হয়তো পাওয়া যাচ্ছে। মৃত্যুর সংখ্যা 100+ হয়ে গিয়েছিল, এটা কিছুটা ডিক্লাইন করেছে, সুতরাং এটা একটা সুফল আছে। সুতরাং এই সুফলটা ধরে রাখতে গেলে যে পরিস্থিতি, যে সিদ্ধান্ত, যেই নজরদারিটা রাখা দরকার সেটি আপনি দেখতে পাচ্ছেন কিনা? না, সেটা কিছুটা সফল, আমি বলবো না যে পুরো সফল, কিন্তু আমরা দেখছি যে মার্কেটে অনেক দোকানে দেখা যাচ্ছে যে মাস্ক পরে আছে যা স্টাফরা, আবার দেখা যাচ্ছে যে কাস্টমাররা অনেকের মুখে মাস্ক নেই, থুতনি নিচে মাস্কটা। আমি মনে করি যে মাস্ক বাধ্যতামূলক, এমনকি যেমন দোকান মালিক সমিতির হেলাল ভাই টেলিভিশনও ঘোষণা দিয়েছেন যে কোনো দোকানদার যদি মাস্ক না পরে, দোকানের মালিক বা দোকানের স্টাফরা, সে দোকান বন্ধ করে দেওয়া হবে। আমার মনে হয় আমাদের সে পথে হাঁটতে হবে। আমরা তো একটা দোকান বা মনে করেন নিউ মার্কেট এক্সাম্পল দিলাম, বা আপনার কারণ বাজার এক্সাম্পল দিলাম, একটা দোকানে ইনভেস্টিগেশন গিয়ে দেখলো যে দুজনের মুখে মাস্ক নেই, একজনের মুখে মাস্ক নেই, ওই দোকানটা তৎক্ষণাৎ বন্ধ করে দিয়ে জরিমানা করে দেওয়া হবে এবং ঈদের আগে তোমার দোকান আর খোলা হবে না। তাহলে তোমার ঈদের কেনাকাটা তোমার শেষ। অনুরূপভাবে একজন কাস্টমার যখন ঢুকলো, যখন কয়েকজন কাস্টমারকে আপনি জরিমানা করে দিলেন, তার কাছে তো টাকা আছে, ঈদের কেনাকাটা করতে আসছে, আপনার তৎক্ষণাৎ তাকে জরিমানা করে দেন। আমি মনে করি এটার একটা সুফল আসবে, কারণ মানুষ যখন শুনবে না তখন মানুষকে শোনাতে হবে, কারণ এনফোর্সমেন্ট দরকার, অবশ্যই দরকার। কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমি দেখছি পুলিশদেরকে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বুঝাচ্ছে, অনেক জায়গায় জরিমানা করছে, আবার অনেক জায়গায় ম্যাজিস্ট্রেটরা যখন মানুষকে জরিমানা করতে যায় বা করতে যায় তখন উল্টা পথে তারা চলে। আমার মনে হয় আমাদের এই রোগ থেকে বাঁচতে হলে আমাদের মাস্ক বাধ্যতামূলক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এমনকি আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ডক্টর হাসান, একটি বিষয় জানতে চাই যে আপনি একজন আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা কাজে লিপ্ত আছেন। বাংলাদেশে যারা জনস্বাস্থ্য বিষয়ে কাজ করছেন, এই মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা জানি যে একটা জাতীয় টেকনিক্যাল যে কারিগরি বিশেষজ্ঞ কমিটি রয়েছে, নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর তারা সামগ্রিকভাবে একটা সমন্বয় প্রয়াস চালাচ্ছেন এই অতিমারীকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এমনকি মনে হয় যে আরও জনস্বাস্থ্য প্রফেশনাল যারা আছেন সবাইকে সঙ্গে নিয়ে একটা গ্রেটার একটা বুস্ট অ্যান্ড এফোর্ট দেওয়ার সময় এসেছে এই মুহূর্তে। অবশ্যই এইটা কমপ্লিটলি একটা পাবলিক হেলথের ব্যাপার। ইনফেকশন ট্রান্সমিশন বন্ধ করা, এইটা ক্লিনিশিয়ান, সার্জারির প্রফেসর, অর্থোপেডিক্সের প্রফেসর, মেডিসিনের প্রফেসর, দে আর অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ভাইটাল ফর দেয়ার ওয়ার্ক। বাট ফর দি এপিডেমিক্স কন্ট্রোল, হাউ মেনি epidemiologists in this committee, how many infectious disease transmission specialists, how many particular person in this committee, যারা এই কাজটা করবে সেই ধরনের লোক তো আমি দেখতে পাচ্ছি না। আই মিন দি মাথাগুলো আছে, টেকনিক্যাল হ্যান্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো সেইগুলো চিন্তা করে যাকে দিয়ে যে কাজটা ভালো হবে তাদেরকে কমিউনিটিতে নিয়ে, আমাকে কমিটি নিতে বলছে না, হ্যাঁ আপনাকে নিতে বলছি না, কিন্তু এই কাজটা যারা ভালোভাবে সেই প্ল্যানটা করতে পারবে, এটা বাস্তবায়ন করতে পারবে, সেই ধরনের লোকের একটা যথেষ্ট সমন্বয়ের প্রয়োজন আছে। আসছি আপনার কাছে প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, আপনি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর। মানুষের এই মুহূর্তে যে লাইফস্টাইল, সেখানে যদি আপনি কিছু পরামর্শ রাখেন আমাদের খাওয়ার ব্যাপারে জন্য। হ্যাঁ, মানুষের তো আমাদের আমরা সবসময় ভিটামিন সির কথা বলছি, যেহেতু রোজা এবং করোনা একসাথে আমাদের সম্পৃক্ত, সেক্ষেত্রে আবার অনেকে ডায়াবেটিস পেশেন্ট আছে, অনেক হার্টের পেশেন্ট আছে, সবকিছু সমন্বয় করি তো আমাদের খেতে হবে। আমাদের ভিটামিন এ জাতীয় খাবার, সি জাতীয় খাবার, ভিটামিন ডি জাতীয় খাবার, ভিটামিন ই জাতীয় খাবার এর কথা আমরা সবসময়, ভিটামিন এ সোর্সগুলো আমরা জানি, যেমন গাজর থেকে পেতে পারি, টমেটো থেকে পেতে পারি। তারপরে ভিটামিন সি তো আমাদের টক জাতীয় খাবারগুলো, আমাদের লেবু, তারপর আমাদের তরমুজ, তারপর আমাদের এখন আরো অনেক ধরনের সিজনাল ফ্রুটস, পেয়ারা থেকে আমরা পেতে পারি। তারপর আমরা ডিম খেতে পারি, ডিমে ভিটামিন ডি পেতে পারি, ভিটামিন ই পেতে পারি। তারপর আমাদের বীজ জাতীয় খাবারগুলো, সেগুলো থেকে আমরা আবার আমাদের ভিটামিন ই পেতে পারি। তো আমাদেরকে সেই খাবারগুলো অবশ্যই, প্রোটিনের চাহিদার কারণে আমরা প্রোটিন আমাদের খেতে হবে। তবে যেহেতু আমাদের অনেক অনুন্নত, আমাদের অনেক গরিব মানুষ আছে, তা তাদেরকে দিক বিবেচনা করে যেন আমাদের ডাল এবং চালের যে খিচুড়িটা, সেটা প্রোটিনের সবচেয়ে ভালো সোর্স।
ডাল এবং চালের মধ্যে যদি আমরা সেটা খিচুড়িটা কিন্তু এখন ইফতারের সময় যদি তারা খেতে পারে, পাশাপাশি তারা প্রোটিন আমাদের এখানে মাছ মাছের যেমন কিছু কিছু মাছ বাজার অ্যাভেলেবল পাওয়া যায়, অনেক সস্তাও পাওয়া যায়, এবং মুরগির মাংসটাও খেতে পারে। এগুলা আমার মনে হয় এই খাবারগুলো, তাহলে ফ্রুটস খেতে হবে। যেমন আমাদের প্রতিজন লোকের 400 গ্রাম আমাদের ফ্রুটস খাওয়া উচিত। আমরা কিন্তু 100 গ্রাম খাই মাথা পিছু, কিন্তু আমাদের ফ্রুটস এবং ভেজিটেবল ফ্রুটস এবং ভেজিটেবলটা এটা আমাদের রোগ প্রতিরোধে সহায়তা করে। একদমই শেষ দিকে 30 সেকেন্ডে যদি ডক্টর আহসান আপনি কিছু যুক্ত করতে চান সামগ্রিকভাবে আপনার কোনো পরামর্শ। আমি একটা পরামর্শ দিতে চাচ্ছি। থাইল্যান্ডে মাত্র 78 জন লোক মারা গেছে এই পর্যন্ত। তার মেন কারণটা হলো যে পাবলিক হেলথের ইন্টারভেনশনটা particularly important not only for prevention or control, even clinical managementেও। তো সেই জায়গাগুলো ফ্যামিলি সাপোর্ট, কেউ আক্রান্ত হয়ে গেলে তাকে যে মোরাল ফ্যামিলি সাপোর্ট, এইটা খুব ভালো কাজ, জরুরি, এবং সবাই মিলে একসাথে কাজ করে এটাকে একদম এরাডিকেট করা সম্ভব সবাই মিলে। ধন্যবাদ প্রফেসর ডক্টর গিয়াসি আহমেদ, ধন্যবাদ প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। আবারও আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, সবাই মাস্ক পরুন এবং শারীরিক এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন, পরিবারের সদস্যদের নিরাপদ রাখুন। নিজে সতর্ক থাকলে পরিবারের সদস্যরা নিরাপদ থাকবে। সুতরাং আপনার পরিবারের স্বার্থে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই পরিস্থিতি থেকে সবাই মিলে একটি কার্যকর সচেতনতা গড়ে তোলার মাধ্যমে আমরা এই অতিমারি থেকে উত্তরণ বা রেহাই পাওয়ার পথ খুঁজতে হবে। সেই আশাবাদ রেখে, আপনাদের প্রতি সেই অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন।